প্রিয় দর্শক, ডেইলি apondesh.com-এর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি ভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ল রিপোর্টার্স ফোরামের সাবেক প্রেসিডেন্ট, সিনিয়র সাংবাদিক জনাব সাইদ আহমেদ খান। এই মুহূর্তে দুদক কাণ্ডারিবিহীন বলা চলে। আসলে এই সময়টার মধ্যে দুদক কি করছে? দুদকের যে ফাংশনাল যে কাজগুলো সেগুলো কি হচ্ছে কিনা? আচ্ছা, ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। দেখুন, আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে দুদক পুনর্গঠন হয়েছিল এবং আগের কমিশন যে বিদায় নিয়েছিল, এই যে বিদায় নেয়া বা নতুন কমিশন নিয়োগ করা, এই জিনিসগুলোর কিন্তু একটা আইনি কাঠামো আছে। কিন্তু আমার সন্দেহ হয় যে এই আইনি প্রক্রিয়াগুলো আসলে অনুসরণ করা হয়েছিল কিনা। কারণ আমরা যখন নথিপত্র নিয়ে ঘাঁটি তখন দেখা যায় হ্যাঁ, একটা কমিশন গঠন হয়েছিল। কারণ দুদককে যারা কমিশনার পদে বসার উপযুক্ত, এদেরকে এরা উপযুক্ত কিনা এই বিষয়টি খুঁজে দেখা বা যাচাই বাছাই করার জন্য কিন্তু একটা সার্চ কমিটি আছে, দুদক আইনের মধ্যে আছে। তো সেখানে বলা আছে যে এরকম অ্যাপিলেট ডিভিশনের একজন মনোনীত জাস্টিস চেয়ারম্যান হবেন সার্চ কমিটির, 5 সদস্যের একটা কমিটি গঠন করে দেওয়া আছে। তো সেখানে আমরা এই কমিটি আসলে কখন ফাংশন করে কি এটা প্রকাশ্য না, ইডেন পুরাপুরি আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে এই যে সার্চ কমিটিতে যারা সদস্য তাদের সাথে ব্যক্তিগত আলাপচারিতা আমরা শুনেছি যে ওনারাও আগের দিন পর্যন্ত জানেন না আসলে কাকে কমিশনার নিয়োগ দিবে। ফলে হচ্ছে কি যে আলটিমেটলি আইন থাকলেও সার্চ কমিটির বিধান থাকলেও এই কমিটি থেকে আসলে তারা সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পাচ্ছেন কিনা সেটা আমরা নিশ্চিত না। কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে যে সরকার যাকে চাচ্ছে সেই এখানে কমিশনার হয়ে আসছেন, তিনিই সেখানে চেয়ারম্যান হচ্ছেন। তো এটা অনেকটা কাগজে ইয়ার মতো আর কি। তো ফলে একটা এই এই নিয়োগগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, সংশয় আছে। কিন্তু দুদক আইনে এমন কথা বলা আছে যে কমিশনের নিয়োগ নিয়ে যদি প্রশ্ন থেকেও থাকে, তার মানে ওই মামলাটাকে মিথ্যা বলা যাবে না বা সেই অনুসন্ধানকে অসত্য বলা যাবে না, এরকম আইনি একটা কাভারেজ দেওয়া আছে। এইবার আসি ধরেন এই যে ধরেন গত কমিশন ডক্টর মোমেন সাহেবের যে কমিশন ছিল, সে কমিশন যাওয়ার পরে আমরা এক্সপেক্ট করেছিলাম দ্রুতই কমিশন পুনর্গঠন হবে, কিন্তু অদ্যাবধি কিন্তু পুনর্গঠন হয়নি। এর ফলে যেই সমস্যাটা হয়েছে, এখন দুর্নীতি দমন কমিশনের যে পলিসি লেভেলের যে ডিসিশনগুলো, সেই ডিসিশনগুলো বন্ধ আছে। যেমন ওখানে আইনি বলা আছে দুদকের যে অনুসন্ধান, তদন্ত বা অন্যান্য সিদ্ধান্তগুলো কমিশন নিবে এই সিদ্ধান্তগুলো। এখন কমিশন নাই, তাহলে সিদ্ধান্ত কে নিবে? কারণ যেহেতু কমিশন নাই, তার মানে ওই সিদ্ধান্তগুলো আসছে না, মানে ওই জায়গায় দুদক থেমে আছে, মানে স্টে হয়ে আছে। তো ফলে হচ্ছে কি এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। আর দুদক আইনটা এমনভাবে করা যে এই ধরনের পরিস্থিতির যখন উদ্ভব হয় বা দীর্ঘদিন থাকবে, সেই ক্ষেত্রে কি ব্যবস্থা আছে। এখন ইন দিন টাইম কিন্তু যারা দুর্নীতিবাজ তারা এক ধরনের সুবিধা পাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আর যারা ধরেন অর্থ পাচার করছে তারা অর্থ পাচারের সুযোগ পাচ্ছে, বা ধরেন সম্পত্তি বিক্রি করে ফেলছে, বা তারা অবৈধ অর্থ সরিয়ে ফেলছে। কারণ দুদক ফাংশনাল না, এই মুহূর্তে দুদক নতুন কোনো তদন্ত বা অনুসন্ধান শুরু করতে পারছে না, যেহেতু কমিশন নেয়। এবং আইনের মধ্যে এই ধরনের কোনো ইন্টারিম কোনো অ্যারেঞ্জমেন্টও নাই যে যদি কমিশন না থাকে সেই ক্ষেত্রে স্যাংশন দেওয়ার যে আইনি বিধান, এমন কোনো বিধান নাই। এরকম একটা বিধানের শূন্যতা আমরা অনুভব করছি। এই বিধানটা থাকলে যেটা হবে যে দুদক কখনো এরকম সিদ্ধান্তহীনতার যে ইয়েতে পড়বে না। হ্যাঁ, তো এই অবস্থাটা এখন চলছে। এখন যেটা হচ্ছে দুদক এক ধরনের স্থগিত, কোনো কাজ চলছে না। আগের কমিশন যেগুলো অর্ডার করে গেছেন, বর্তমান অফিসার যারা আছেন, যারা ইনভেস্টিগেশন ইনকোয়ারি করছেন, তারাও অনেকটা দিক নির্দেশনাহীন, এবং তারা চিন্তা করছে যে আমি এটা ইনকোয়ারি করব, পরের কমিশন এই আমার ইনকোয়ারিটাকে আবার অপরাধ হিসেবে গণ্য করে কিনা, কেন তুমি তার বিরুদ্ধে ইনকোয়ারি করলা। তো এই ভয়ে তারাও কিংকর্তব্য বিমূঢ়, তারাও কোনো কাজ করতে পারছেন না। ওনারা কী করছে, অফিসিয়াল ওই এসিএল লেখা, ওই কি বলে ওই এটার ইনকোয়ারিটা 30 ডেজ চলে গেছে, 45 ডেজ চলে গেছে, মানে কি কদ্দূর অগ্রগতি, এইসবই ইন্টারনাল কিছু চিঠিপত্র তারা আদান প্রদান করছে। কিন্তু মৌলিক কোনো সিদ্ধান্ত দুদকে নেওয়ার মতো এই মুহূর্তে কোনো অবস্থা নাই। এখানে আরেকটা বিষয় দেখা যায়, আপনি যে কথাটা বললেন যে একটা অর্ডিন্যান্স হয়েছে, সেই অর্ডিন্যান্সে বলা হয়েছে যে মেজর কিছু চেঞ্জের কথা বলা হয়েছে। ওখানে বলা হয়েছে যে এখন তো কমিশন এক্সিস্টিং লতে 2004 সালের আইনে কমিশনের সদস্য সংখ্যা 3 জন, সেখানে একজন চেয়ারম্যান, 2 জন মেম্বার।
এখন নতুন যে অর্ডিন্যান্সে আনা হয়েছে সেখানে কমিশনের সংখ্যা বাড়ানো হয়েছে, সেখানে করা হয়েছে 5 জন। 5 জনের মধ্যে কি 5 জন কেন, সেটার একটা প্রশ্ন আছে। কারণ এখানে কমিশনারের সংখ্যা সংক্রান্ত কোনো প্রশ্ন বা কোনো কারণ নাই। মানে কেন কমিশনে 1 জন হলে কি, 3 জন হলে কি, 5 জন হলেই কি, কমিশনের সংখ্যাগত কোনো সমস্যা কিন্তু দুদকে কখনোই ছিল না। তার ফলে হচ্ছে সংখ্যা বাড়াইলেন আপনি, 3 জন থেকে 5 জনে করলেন, এতে কি দুদক শক্তিশালী হলো? মোটেই না। আমরা বরং দেখেছি এই ধরনের কমিশনগুলো আরো কলাপস করে ফেলে। এই সদস্যদের সংখ্যা বেশি থাকলে তাদের মধ্যে নানা ধরনের মতদ্বৈততা থাকে, অনেক ফাইলের সাথে তারা একমত হতে পারেন না, নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, ফলে হচ্ছে কি আরো কমিশনের গতি স্লথ হয়ে যাচ্ছে। ফলে কমিশনের সংখ্যা নিয়ে কিন্তু কোনো সমস্যা ছিল না, অথচ দেখেন এখানে সংখ্যা টুট করে 5 জন করা হলো। এরপরে 5 জন তো করা হলো, 2 জন যে নতুন যে সদস্য আনা হলো, একজন হলো আইটি বিশেষজ্ঞ, আরেকজনকে বলা হলো একজন নারী, মাস্ট একজন নারী কমিশনার রাখতে হবে। তাহলে এখন এখানেও কোটা পদ্ধতি বা ওরকম কিছু আমি ঠিক সেটাই বলতে চাই। আমি প্রশ্নটা করেছিলাম যারা এই আইন এটা প্রণয়নের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের সাথে আমি কথা বলেছি। তো ওনারা যেটা বলেছেন যে এইটা নাকি আসলে কোটার বিষয় না, এটা হলো বোধহয় আমাদের দাতা দেশগুলোর একটা ডিজায়ার আছে যে তোমাদের এখানে নারীর যে ক্ষমতায়নের বিষয়। তার দুর্নীতি দমন কমিশনে কোনো নারী কমিশনার নাই, তো নারী কমিশনারের জন্য এই পদটাকে তারা সংরক্ষণ করছে বলে ওনারা বলছেন। কিন্তু আমার কাছে এটা একটা খোঁড়া যুক্তি। যেখানে কোনো কনস্টিটিউশনে যেখানে ইকুয়ালিটির কথা বলা হয়েছে সব জায়গায়, তো এটা তো আনকনস্টিটিউশনাল। এটা যদি আপনার আইনে পরিণত হয় পার্লামেন্টে, এটা কিন্তু চ্যালেঞ্জ হতে পারে, এটা চ্যালেঞ্জ হওয়ার ঝুঁকিতে আছে আইনটা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো এই যে কমিশন চলে গেল, মোমেন্ট কমিশন চলে গেল, এখন নতুন কমিশন এখন পর্যন্ত আসছে না। আমার ধারণা সরকার ভাবছে যে এখন আসলে আমরা কোন অনুসরণ করব, অর্ডিন্যান্স অনুসরণ করব নাকি নতুন আইন, এটা যদি রেটিফাই হয় সেই আইন অনুযায়ী আমরা কমিশনার বা দুদক পুনর্গঠন করব। ওনারা সরকার হয়তো এই ধরনের একটা সাসপেনশনে আছে, ফলে এখন পর্যন্ত তারা কোনো নতুন কমিশন নিয়োগ দিতে পারেনি। এখন ধরুন এই যে এখনো এই মুহূর্তে যদি দুর্নীতি সংগঠিত হয়, তাহলে এই দুর্নীতিগুলো কে অ্যাড্রেস করবে, কে এগুলো নিয়ে কাজ করবে? তো ফলে অপরাধীরা এক ধরনের সুবিধা পাচ্ছে, এই মুহূর্তের একটা মৌকা হিসেবে তারা দেখছে। ফলে এই উপলব্ধিটা কিন্তু সরকার করছে কিনা আমি জানি না। আরেকটা বিষয় যে দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ডিক্লেয়ার করার একটা দাবি দীর্ঘদিনের ছিল, কিন্তু এটা সাংবিধানিক প্রতিষ্ঠান কেন করা হচ্ছে না এটা আসলে আমার জানা নাই। কারণ সাংবিধানিক প্রতিষ্ঠান থাকলে যেটা হয়, এই যে গ্যাপ, সময়ের যে গ্যাপ, এই গ্যাপটা থাকার সুযোগ নাই আপনাকে একদিনের জন্য। যেমন আপনি প্রধানমন্ত্রীর পদ আপনি শূন্য রাখতে পারেন না, রাষ্ট্রপতির পদ আপনি শূন্য রাখতে পারেন না, প্রধান বিচারপতির পদ আপনি শূন্য রাখতে পারেন না, কারণ এগুলি সাংবিধানিক। হ্যাঁ, আপনি বিএসসি চেয়ারম্যানের শূন্য রাখতে পারেন না। হ্যাঁ, আমরা দেখেছি যে ইভেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনার একই গেজেটে একজনকে বিদায় করে দেওয়া হলো, একজনকে নিয়োগ দেওয়া হলো। হ্যাঁ, ওইটা আপনি শূন্য রাখতে পারেন নাই। এটা যদি সাংবিধানিক করা হতো বা আইনে যদি থাকতো, এইটার ক্ষেত্রে একই ধরনের হতো, কোনো শূন্যতা সৃষ্টি হতো না। এটা হলো একটা বিষয়। আরেকটা হলো যে তাদের যে অপসারণের যে বিষয়টা সাংবিধানিক না হলেও বলা আছে আইনে যে সুপ্রিম কোর্টের জাজদের যে প্রক্রিয়া অপসারণ করা যাবে, যে প্রক্রিয়া অপসারণ করা হয়, একই প্রক্রিয়া তাদের ক্ষেত্রে অনুসরণ করা হবে, কারণ এটা পদগুলি ইকুইভ্যালেন্ট। ফলে হয়েছে কি যে এগুলো আইনে লেখা আছে, বাট আমরা বাস্তবে দেখি যে এগুলো কোনো ধারধারি না। যখন খুশি দেখা যাচ্ছে স্বেচ্ছায় তারা রিজাইন দিচ্ছে, কিন্তু আসলে স্বেচ্ছায় দিচ্ছে কিনা এগুলো কে ইনকোয়ারি করে দেখবে? ওনারা আদৌ স্বেচ্ছায় দিয়েছেন নাকি কোনো চাপে, নাকি কোনো পরামর্শে, নাকি কোনো প্রলোভনে তারা রিজাইন দিচ্ছে, এটা আমাদের আসলে জানা নেই। আমরা একটা প্রবণতা লক্ষ্য করছি যে সরকার আসে সরকার যায়, দুর্নীতি দমন কমিশন যে যখন দেখেছে যে যেমন 1/11-এর সময় অনেকগুলো মামলা হলো, সেখানে দেখলাম যে বিএনপি, আওয়ামী লীগ, দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা দুর্নীতি করেছে তারা সাব্যস্ত হলেন। এরপরে যখন সরকার গঠন করলো আওয়ামী লীগ, তখন আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগের যে মামলাগুলো, তাদের নেতৃবৃন্দের যে মামলাগুলো, সেগুলো কেমন জানি একেবারে ভাঙনের গতির মতো সেগুলো দায়মুক্তি পেয়ে গেল। আবার সেটা তত্ত্বাবধায়ক সরকার আসলো, তত্ত্বাবধায়ক সরকারের পরেই আমরা দেখলাম যে
আরেকটা রাজনৈতিক দল বিএনপির নেতৃবৃন্দদের বিরুদ্ধে যে সকল মামলাগুলো ছিল সেগুলো সেই নদী ভাঙনের মতো সেগুলো দায়মুক্তি বা পরিসমাপ্তির দিকে গেল। এখন রাজনৈতিক দল ক্ষমতায়, যেটা বিএনপি। আসলে এর আগে যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছিল যে নখদন্তহীন কমিশন, এখন এই যে রাজনৈতিক সরকার, এই সরকার এই কমিশন নিয়ে কি ভাবছেন? সেটা কি আরও কোনো শক্তিশালীর দিকে যাচ্ছে, নাকি সেই রাজনৈতিক গ্যারাটুপের মধ্যেই রয়েছে? দেখুন, আসলে দুদকের যদি আমি ব্যর্থতা বলি বা তাদের যে ট্র্যাজেডি, এটি আসলে একটা বড় ট্র্যাজেডি যে বুরু থেকে কমিশন করা হয়েছে যে এই প্রতিষ্ঠানটার প্রতি রাজনৈতিক যে প্রভাব, সেই প্রভাবটাকে একেবারে কেটে দেওয়ার জন্য। কোনো প্রভাব থাকবে না, প্রভাব মুক্ত থাকবে না, এই সেন্সে কিন্তু কমিশন, স্বাধীন কমিশন গঠন করা হয়। কিন্তু আমরা দেখলাম যে আসলে দুদকের এই চরিত্রের কোনো পরিবর্তন নাই। ফলে হচ্ছে কি যে যখন যেই সরকার আসে সেই সরকারের চাহিদা অনুযায়ী দুদক নিজেই, আমি জানি না এইরকম কোনো লিখিত অর্ডার দুদকের প্রতি আছে কিনা বা মৌখিকও কোনো নির্দেশ আছে কিনা যে তুমি একে ছাড়ো বা একে ধরো, সরকারের পক্ষ থেকে আইনত দেওয়ার সুযোগ নেই। কিন্তু এইভাবে আমরা এরকম কোনো দেখি নাই কখনো। অথচ আমরা দেখি যে অনেকটা সানফ্লাওয়ারের মতো, সূর্যমুখী ফুলের মতো। সূর্যমুখী ফুল যেমন সকালে সূর্য উঠলে সূর্যের দিকে মুখ করে থাকে, বিকেলে যখন এটা অস্ত যায় আবার সেই দিকে ঘুরে যায়। দুদককে দেখে নিজেই মানে মনে হচ্ছে সরকারের একটা অনুগত, মানে তারা নিজে থেকে আনুগত্য তারা দেখায়। এটা কিন্তু তাদেরকে বলে দেওয়া হয় না, তারা কি করে যেন বুঝে যায়। ফলে হয়েছে কি জানেন, যে সরকার কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে আমরা যারা সরকার গঠন করেছি আমাদের পুরনো যে ফাইল আছে এগুলো তোমরা নিষ্পত্তি করে দাও বা এগুলো আমাদেরকে দায়মুক্ত, এটা সরকার কখনো বলেনি। দুদক নিজে থেকে এটা করছে, কেন করছে আমি জানি না। এই জায়গাটাই দুদকের মেরুদণ্ড দেখানোর জায়গা। অথচ এই জায়গাটায় আমরা দেখছি দুদকের সবচেয়ে বেশি অনুগত এবং সবচেয়ে বেশি অথর্ব এবং সবচেয়ে একেবারেই কি বলে এটাকে কেচোর মতো একটা মানে চরিত্র। অথচ এটা হওয়ার কথা না। কারণ একটা মানুষকে যখন আপনি প্রসিকিউট করবেন বা তার বিরুদ্ধে যখন আপনি ইনকোয়ারি ইনভেস্টিগেট করবেন, তার অপরাধের ভিত্তিতে করবেন, তার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে করবেন না। কিন্তু দেখা গেল দুদক নিজেই একটা রাজনৈতিক টুলস, রাজনৈতিক প্রতিপক্ষ দমনের একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটা নিজে থেকে হয়ে আসছে। আপনি দেখেন, এই কারণেই কিন্তু আওয়ামী লীগের সময় যে মামলাগুলো হচ্ছে, বিএনপি আসছে সেই মামলাগুলো হ্যাঁ উঠে যাচ্ছে। আবার যখন আওয়ামী লীগ যখন থাকে তখন বিএনপির বিরুদ্ধে মামলাগুলো চাঙ্গা হয়। তার মানে হলো কি, যে এখানে একটা বিশাল একটা রাজনৈতিক একটা বিষয় আছে। অর্থাৎ রাজনৈতিক হাতিয়ার হিসেবে দুদক সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। আরও অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, যেমন জুডিশিয়ারির বিরুদ্ধে অভিযোগ আছে। কিন্তু দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অভিযোগ ওঠাটা সবচেয়ে দুঃখজনক। কারণ তাদের মতো এত অ্যাবসোলুট আইন নিয়ে কোনো প্রতিষ্ঠান আসলে চলে না। এত আইন থাকা সত্ত্বেও, আইনগতভাবে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তারা কেন এই কাজটা করেন, কেন দুদকের এই ক্রেডিবিলিটিটা তারা নষ্ট করছেন, এটা আসলে আমার বোধগম্য নয়। তো এখানে আমি যদি মনে করি যে দুর্নিয়ন্ত্রিত কোনো শক্তি দুদককে নিয়ন্ত্রণ করছে, রাজনৈতিক শক্তি নিয়ন্ত্রণ করছে, কিন্তু এই কথাটা দুদক কেন খোলাসা করে বলে না? তারা শুধু বলে যে আমরা নখদন্তবিহীন। আসলে মোটেই নখদন্তবিহীন না, তাদের নখই সবচেয়ে ধারালো, সবচেয়ে সুচালো এবং তাদের গায়েই সবচেয়ে শক্তি বেশি। আমি আইনের কথা বলছি, ল পয়েন্টে। এবং তাদেরই এগুলো এত অ্যাবসোলুট আইন যে এগুলো নিয়ে আপনি কোনো রিড করলে কোনো কাজ হবে না, কোর্ট রিড অ্যাকসেপ্টই করবে না, কারণ এগুলো জাস্টিফাইড। এগুলো আসলে আইনি কোনো বাধা দিয়ে দুদকের সামনে কেউ কুলাতে পারবে না। দুদক হলে এমন একটা অ্যাবসোলুট ল, আপনি একজন ভিক্ষুকের বিরুদ্ধে আপনার একটা ইনকোয়ারি করতে পারবে, তারা অনুসন্ধান করতে পারে যদি মনে হচ্ছে লোকটা আসলে ভিক্ষুক, বাহ্যত ভিক্ষুক কিন্তু সে শত শত কোটি টাকার মালিক। তখন দুদকের কাছে যথেষ্ট তথ্যপাত্র থাকে, দুদক কিন্তু তার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কিংবা অভিযোগ প্রাপ্ত হয়ে কিন্তু অনুসন্ধান শুরু করতে পারে। কিন্তু হয়তো লোকটার পরিচয় ভিক্ষুক, কিন্তু দুদকের কাছে সন্দেহ হয়েছে যে না, সে ভিক্ষুক না, সে আসলে ধনী লোক। কারণ এই টাকার উৎস থেকে এলো, কীভাবে সে তো টাকার মালিক, ওই টাকা লন্ডারিং হয়ে তার অ্যাকাউন্টে আসলো কিনা, এই প্রশ্নে কিন্তু দুদক ভিক্ষুকের বিরুদ্ধে অনুসন্ধান করতে পারে। এই ক্ষমতাটা দেখেন অপব্যবহারটা কোথায় হচ্ছে। এখন ধরেন একটা লোকের দুর্নীতি আছে কিংবা নাই, তারা মনে করলো যে গভর্নমেন্ট চাচ্ছে যে এই লোকটার বিরুদ্ধে দুদক তদন্ত করে তাকে একটা আইনি ঝামেলার মধ্যে ফেলে রাখবে, সরকার চাচ্ছে বা সরকারের মেজাজ দেখে তো দুদকের কাছে মনে হলো। দুদক কী করলো, কোনো ধরনের অভিযোগ নাই, কিছু নাই, তার বিরুদ্ধে অন্য কোনো আইনে ধরা থাকে, সে কোনো সরকারি চাকরি করে না যে আপনি তাকে 5-এর 2 বা অন্য কোনো ধারায় তাকে আপনি করবেন, মানে জড়াবেন। তখন আলটিমেট ওয়েপন হলো এই
এই আপনার দুর্নীতি দমন কমিশন এই সম্পদের হিসাব বিবরণী, যেটা আসলে কোনো নিঃস্ব একটা ব্যক্তির পক্ষেও সম্পদের বিবরণী নিখুঁতভাবে দেওয়া সম্ভব নয়। ফলে হচ্ছে এই সস্তা হাতিয়ারটা দুদক সবচেয়ে বেশি, এটা আমি ভোতা অস্ত্র বলবো, যে সবচেয়ে বেশি ব্যবহার করছে হলো এই যে দুদক আইনের 2004-এর 26-এর 2-27-এর 1 ধারা, যেটা এখনো ব্যবহৃত হচ্ছে। তখনই দুদক কোনো কিছু পায় না বা ক্রেডিবল কোনো ডকুমেন্ট পায় না, দুদক তখন এই দিকে ধাবিত হয়। এই দিকে ধাবিত হওয়ার দুদকের যে সুবিধাটা হচ্ছে এই, যে একিউজ পার্সন যিনি, তার কাছ থেকে আপনি সমস্ত ডকুমেন্ট নেবেন, তার দেওয়া তথ্য নিয়ে তার বিরুদ্ধে আপনি, অথচ এটা কিন্তু সংবিধান পরিপন্থী, যে তার দেওয়া তথ্য দিয়ে তার বিরুদ্ধে আপনি এটা ব্যবহার করছেন। হ্যাঁ, তো এইটা তো হতে পারে না, এইরকম আইন তো থাকা উচিত না, কিন্তু দুদকের সে আইনটা আছে। এই জন্য বলি যে দুদক এতটাই মানে নখদন্তপূর্ণ যে এরকম ধারালো শাসালো এরকম সুচালো প্রতিষ্ঠান, শক্তির প্রতিষ্ঠান বাংলাদেশে আর নাই। তো এই ধরনের আসলে শক্তিশালী প্রতিষ্ঠান তাদের পুরোপুরি শক্তি প্রদর্শন করলে দেশ দুর্নীতিমুক্ত নিশ্চয়ই। হবে, আমরা এটা আশা করি। সবশেষ আপনাকে যে একটা প্রশ্ন করি যে গত তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা ছিলেন, আমরা গণমাধ্যমে দেখেছি যে তাদের বিরুদ্ধে একেবারে পাহাড় সম শত শত অভিযোগ পড়ছে দুর্নীতি দমন কমিশনে। সবশেষে যদি এই বিষয়টি নিয়ে একটু বলতে। তো ধন্যবাদ। খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা, দেখবেন যে আপনি কিন্তু দুদক আইনটা এমনভাবে করা, ওখানে এমন ধরনের কোনো ইয়ে দেওয়া নাই বা ইন্ডেমনিটি দেওয়া নাই যে কোনো এক্সিস্টিং বা সিটিং কোনো মন্ত্রীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা ইভেন প্রধান বিচারপতির বিরুদ্ধে তদন্ত করা যাবে না, এমন কিন্তু কোনো ইন্ডেমনিটি দুদক আইনে নাই। এখন এই উপদেষ্টাগুলো, তাদের বিরুদ্ধে যেই অভিযোগটা এখন আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি, এই অভিযোগগুলো কিন্তু তখনও আমরা জেনেছি, বিভিন্ন পত্রপত্রিকা আসছে, মিডিয়ায় আসছে, এবং সেগুলো নিয়ে আমার কথা হলো যে তখন কেন তারা অনুসন্ধান বা তদন্ত শুরু করলো না, তারা এখন কেন করছে আমি জানি না। হয়তো অভিযোগ সত্য অথবা মিথ্যা, যেটাই হোক, তখন তাদের এই অভিযোগগুলো অনুসন্ধান করার ক্ষেত্রে বাধা কী ছিল? কারণ আমরা তো দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছে যে আসলে আমার বিরুদ্ধে যে মামলা চলছে, আমি চাইনি এই মামলাগুলো প্রত্যাহার হোক। হ্যাঁ, এটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে, এটা উনি নিজে বলেছেন। নেপথ্যে কোনো স্টোরি আছে কিনা আমি জানি না। তো একইভাবে যদি অন্য উপদেষ্টারা যদি এরকম দুদককে অভয় দিয়ে থাকতেন, তাদের যদি সেই সৎসাহস থাকতো এবং দুদককে যদি এই ধরনের কোনো ইঙ্গিত ইশারা না দেওয়া হতো, দুদক কেন তাহলে এই অনুসন্ধানগুলো, তদন্তগুলো তারা ক্ষমতায় থাকা অবস্থায় কেন করা গেল না? এখন করা যাবে না তা না, কিন্তু আমার কথা হলো যে পালা বদলের পরপর কেন শুরু হবে? এতে করে মানুষের ভিতরে সন্দেহ জাগে যে এগুলো মনে হচ্ছে রাজনৈতিক, বা এগুলো মনে হচ্ছে যে এটা একটা রুটিন ওয়ার্ক, পরের গভর্নমেন্ট আসলে আগের গভর্নমেন্টের ভুল ত্রুটি, তার দুর্নীতি ধরায়। তো মানুষের মধ্যে তো দুদকের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন দেখা দেয় এই জায়গাটায়, যে কেন এখন কেন? তার মানে এটাকে একটা গভর্নমেন্ট নতুন আসলেই পুরনো গভর্নমেন্টের বিরুদ্ধে হবে, এইটা কি দুদকের কাজ কিনা? দুদকের কাজ তো সবসময়কার কাজ। ফৌজদারি অপরাধ কখনো পূর্ণ হয় না, এটা সবসময় তারা এটা তদন্ত ইনকোয়ারি করতে পারে, কিন্তু তারা সবসময় করে না, ক্ষণে ক্ষণে করে। পিক অ্যান্ড চুজের একটা বিষয় আমরা দেখছি। তো এইটাই আসলে দুদককে, মানে আমি মনে করি যে তাদের নৈতিক ভিত্তিটাকে সবচেয়ে দুর্বল করে দেয়। যে বর্তমান সরকার নানা বিষয় নিয়ে যে মানুষ বলছে যে গত 20-25 দিনের সরকারে বেশ ভালো কাজ করছে। এই দুদক কেন্দ্রিক সরকারের কাছে আপনার কি পরামর্শ বা প্রত্যাশা? না, আমার পরামর্শ প্রত্যাশা এটাই থাকবে যে এখন যারা সরকার গঠন করেছেন, তা কিন্তু ম্যাক্সিমামই দুদকের দ্বারা ভিক্টিমাইজ। ফলে হচ্ছে কি, ওনারা জানে দুদকের বেদনা কীরকম, দুদক কী করতে পারে। হ্যাঁ, আমরা যদি নাম ধরে উল্লেখ করি যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার বিরুদ্ধে একটা ভুয়া একটা মামলা, এই মামলাটা একজন জাজ দেখলেন যে আইনত কাগজ কলমে এটা প্রুভ করা যাচ্ছে না, তার বিরুদ্ধে একটা মানি লন্ডারিং মামলা ছিল। এই মামলাটায় উনি তাকে বেকসুর খালাস দিয়েছিলেন, উনি প্রপারলি দিয়েছে, কারণ এটা প্রুভ করার মতো কিছু ছিল না। এই খালাস দেওয়ার কারণে সেই জাজের কি অবস্থা হয়েছে যদি আমরা মনে করতে পারি, নাম, ওনার নাম সম্ভবত মোতাহার হোসেন। হ্যাঁ, এই জাজটার কি পরিণতি বহন করতে হয়েছে। আবার দেখুন, আপনার এই যে এতিমের টাকা আত্মসাৎ, এই যে কথাটা বড় করে বলতো এই যে ফেসিস সরকারের সময় শেখ হাসিনা পার্লামেন্টে ঘন্টার পর ঘন্টা বারবার বলতো, কিন্তু আসলে বাস্তবে কি হয়েছিল? এটা হলো একজন মানুষকে সবচেয়ে বেশি মাত্রায় অপমান করার জন্য যেই টার্ম বা যেই ধরনের রেটরিক ব্যবহার করতে হয়, সেই রেটরিক সৃষ্টি করার জন্যই কিন্তু এই মামলাগুলো দেয়া হয়েছে। এগুলোর কিন্তু কোনো আসলে কোনো ইয়া নাই,
অভিযোগের বিন্দুমাত্র কোনো সত্যতা নাই। কারণ আমরা দেখেছি যে 2 কোটি টাকা, 2.5 কোটি টাকা, এইটা একটা প্রধানমন্ত্রী বেগম খালেদা যে ওনার ইন্টিগ্রিটিকে মূলত আঘাত করার জন্যই কিন্তু এই মামলাগুলো তৈরি করা হয়েছে। তো এগুলো আমার প্রশ্নটা হলো যে দুদকের হাত দিয়ে এগুলো কী করে হলো? বুঝলাম যে শেখ হাসিনা এই সেই চাকরি তাই বলতে পারে, করতে পারত, কিন্তু দুদক তো একটা সংবিধিবদ্ধ স্বশাসিত স্বাধীন প্রতিষ্ঠান। দুদক কি করে এমন নগ্নভাবে এই কাজগুলো করলো? সেই দুদক এখন কি করে? আমি তো তাদের এক্সিস্টিং নিয়ে বরং প্রশ্ন তুলতে চাই যে এই ধরনের প্রতিষ্ঠানে থাকা আদৌ উচিত কিনা, যে যারা ক্ষণে ক্ষণে রূপ বদলায়, ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে তাদেরও টার্গেট চেঞ্জ হয়ে যায়। এই ধরনের প্রতিষ্ঠান তো অর্থহীন, এগুলো মানুষকে বরং হয়রানিতে ফেলে। এবং আমি বলবো এটা গুড গভর্নেন্সের প্রশ্নে কিন্তু দুদকের সৃষ্টি হয়েছিল। তো দুদক তো গুড গভর্নেন্সকে আমি দেখি আরো বাধাগ্রস্ত করছে, আরো প্রশ্নবিদ্ধ করছে, বরং এই ধরনের অকারণ জটিলতা সৃষ্টি করে, ইন্টিগ্রিটিতে আঘাত করে, এই যে রাজনৈতিকভাবে হয়রানি করে করছে, এই জন্য তো দুদককে আসলে সৃষ্টি করা হয় নাই। তাহলে এই ধরনের প্রতিষ্ঠান থাকার মানে কি? এটা তো ভুল মেসেজ দিচ্ছে মানুষকে। একটা মানুষকে কালিমা লেপনের জন্য, একজন মানুষকে হেওয়া করার জন্য, একজন মানুষকে নিরপরাধ মানুষকে কারাভোগ করানোর জন্য তারা এই যে ইয়েগুলো করছে, তাদের সমস্ত শক্তি ব্যয় করছেন, আইনি ব্যয় করছেন, আইনের অপব্যবহার করছেন। এর ফলে তো দুদকের কোনো গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে নেই। দুদক যেটা নিয়ে কাজ করে ওইটার প্রতি মানুষ সন্দেহ। অথচ দেখেন যারা দুর্নীতিবাজ তাদের কিন্তু কিছু হয় নাই, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে ফেলছে। আমরা দেখলাম যে টিউলিপের বিপরীতে একটা মামলা হলো। হয়তো আমরা দেখেছি আপনার পত্রিকায় দৈনিক ইনকিলাবে পড়েছি যে টিউলিপকে যে ফ্ল্যাট দিয়েছে, যে টিউলিপ গ্রহণ করেছে, বাট যে কোম্পানি টিউলিপকে সেই ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে দুদক কিন্তু তাদেরকে ছাড় দিয়ে যাচ্ছে। আমরা যেটা এটা খুব খুব ইন্টারেস্টিং জিনিস যে আমরা দেখি যে ঘুষ যে দেয় এবং যে নেয় দুজনই সমান অপরাধী। কিন্তু আমরা এখানে দেখলাম যে যিনি নিলেন টিউলিপ সিদ্দিকী বা তার পরিবার বা প্রধানমন্ত্রী ছিল যখন শেখ হাসিনা নিলেন, তার বিরুদ্ধে মামলা হলো। কিন্তু যে দিল যে ঘুষ হিসেবে যদি দিয়ে থাকেন উনি, সেইটা কোনো মামলা থেকে বাদই দেওয়া হলো। সেটা ইস্টার্ন হাউজিং হোক বা আরো এরকম প্রতিষ্ঠান আরো থাকতে পারে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো আইনি ব্যবস্থা নেওয়া হলো না। মানে আমরা দেখি না আর কি। এখন ইদানিং নিয়েছে কিনা আই এম নট শিওর। তো এইটা তো হওয়া উচিত না, কারণ যে দিয়েছে এবং যে নিয়েছে সেটা দুইটাই অপরাধ, একই চোখে দেখা উচিত। কিন্তু একই মামলায় দুইজনের আসামি হওয়া উচিত ছিল, কিন্তু ওখানে দেখা গেল খুব চমৎকারভাবে যিনি ঘুষ দিলেন তার প্রসঙ্গে আনা হলো না। আমি তো মনে করি যে এটা আলাদা ইনকোয়ারি হওয়া উচিত, আলাদা তদন্ত করা উচিত। প্রত্যাশার কথা বলেছিলেন, আসলে এই সরকারের প্রতি প্রত্যাশা এটাই যে তারা যেহেতু দুদকদের সবচেয়ে বেশি ভিক্টিমাইজ হয়েছেন, তো দুদককে কি করে তাদের যে প্রবলেমগুলো আছে, দুদকের যে এই ধরনের প্রতিষ্ঠান গুড গভর্নেন্সের প্রশ্নে অবশ্যই ভালো প্রতিষ্ঠান হিসাবে এগুলো থাকা উচিত। একইভাবে যেই ইয়ার কারণে, আপনার দুর্বলতার কারণে দুদক তার সঠিক কাজগুলো করতে পারছে না, সেই দুর্বলতাগুলো আগে দূর করা। প্রথম কথা হলো এই সরকার যে তাদের যে সদিচ্ছা আছে, দুর্নীতি বিরোধী সদিচ্ছা তাদের যে আছে, সেই সদিচ্ছার প্রতিফলন দুদককে দিয়ে ঘটাবেন এই প্রত্যাশা থাকে। আর একটা হচ্ছে যে দুদক যাতে একেবারেই রাজনৈতিক প্রভাবমুক্তভাবে নিজের স্বাধীন মতোভাবে কাজ করতে পারে, সেই ধরনের পরিবেশ, সেই ধরনের অবস্থা সৃষ্টি করে দেয়া, এটাই এই সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে। আমরাও সে আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।